আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। পূর্বের ভিডিওতে আমি এএলএম অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। আজকের কন্টেন্ট এর বিষয় হচ্ছে অ্যালকো, অ্যাসেট লায়াবিলিটি কমিটি। এখানে আমরা অনেক সময় অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটিও বলে থাকি। We have to know what is ALCO, the formation and responsibility of ALCO, ALCO meeting, ALCO paper. What is ALCO meeting and we have to know what is ALCO paper. তো শুরুতে প্রাথমিক একটু ধারণা দেই, সেটা হচ্ছে ALCO সম্পর্কে বললাম, অ্যাসেট লায়াবিলিটি কমিটি। এরপরে হচ্ছে ফরমেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ALCO, তাদের ALCO অ্যাসেট লায়াবিলিটি কমিটির দায়িত্বটা কি এবং তাদের গঠন প্রণালী কি। ফরমেশন হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার, এন্ড রেসপন্সিবিলিটি দায়িত্ব, এখানে ফাংশন মিন করা হয়েছে। এরপর হচ্ছে অ্যালকো মিটিং কি এবং অ্যালকো পেপার কি। এখানে অ্যালকো মিটিং বলতে আমরা যেটা বুঝি যে অ্যালকো কমিটি একটা মিটিং বা আলোচনা সভা করবে, সেটার বিষয়বস্তু হবে এই অ্যালকো অ্যাসেট এবং লায়াবিলিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যালেন্স শিটের উপরে এদের যে মিটিংটা হবে, যে এবং সেই মিটিংটা অ্যালকো কমিটি করবে, এটাই হচ্ছে অ্যালকো মিটিং। আর অ্যালকো পেপারটা কি? অ্যালকো পেপার হচ্ছে এক ধরনের এখানে নোট বা মেমো, যে মেমোতে এই অ্যাসেট লায়াবিলিটি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে। সেখানে ব্যালেন্স শিটে কি থাকবে? এখানে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, short term asset, long term asset, and their utilizations, proper utilizations of the asset, সেই বিষয়ে ধারণা থাকবে। আর হচ্ছে liability. What is liability? Liability means bank are liable to pay at the right time to the borrowed fund from customer or client. ব্যাংক যে দায়বদ্ধ ডিপোজিটরের যে টাকা সংগ্রহ করা হয় ব্যাংক থেকে, সেই ব্যাংকটা হচ্ছে ব্যাংকের জন্য লায়াবিলিটি খাত। এটা ব্যালেন্স শিটে প্রদর্শন করবে। এই ব্যালেন্স শিটের উপরে ইন্টারেস্ট প্রদত্ত হবে এবং সময় মতো সুদসহ আসল মূল অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট সহ তার চাহিদা মাত্র অর্থাৎ সময় মতো তাকে ফেরত দিতে হবে। এই যে ব্যালেন্স শিটের উপরে যে আলোচনা সভা এবং প্রপার ব্যালেন্স শিট কিভাবে ম্যানেজ করা যায় সে বিষয়ে যে মিটিং, সেই বিষয় হচ্ছে অ্যালকো মিটিং। আর এই যে নোট রেডি করা হলো, এটাই হচ্ছে অ্যালকো পেপার। তো শুরু করা যাক মূল বক্তব্য ইন ডিটেইলস। অ্যালকো মিন্স অ্যাসেট লায়াবিলিটি কমিটি। এখানে যেটা বলা হয়েছে, দ্য অ্যাসেট এন্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি ইজ রেসপন্সিবল ফর ব্যালেন্স শিট রিস্ক ম্যানেজমেন্ট। যেটা বললাম ব্যালেন্স শিট, অর্থাৎ এখানে আমরা ব্যাংকে বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি তারা জানি ব্যালেন্স শিট এখানে অ্যাফেয়ার্সকে মিন করা হয়েছে, যেখানে ব্যালেন্স শিটে এক সাইডে থাকবে হচ্ছে সম্পদ আর এক সাইডে হচ্ছে দায়। Managing the asset and liability to ensure maximum level of structural balance sheet stability and optimum profitability in an important responsibility of the ALCO. ALCOর মূল দায়িত্ব কি? এই ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট করা এবং সেটাকে এনশিওর করবে ম্যাক্সিমাম লেভেল অফ স্ট্রাকচারাল ব্যালেন্স শিট স্টেবিলিটি, যেটা স্থায়িত্ব থাকবে, এবং অপটিমাম প্রফিটেবিলিটি। ব্যালেন্স শিট প্রপার ব্যালেন্স শিট ম্যানেজমেন্টের মাধ্যমে আয় বৃদ্ধি অপটিমাম লেভেলে
সেটাই হচ্ছে দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যালকো, এই অ্যালকোর দায়িত্ব এখানে। তাহলে অ্যালকোর দায়িত্বটা এখানে অ্যালকোর সংজ্ঞা থেকে আমরা পেয়ে গিয়েছি। এখন যেটা হচ্ছে ফরমেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অ্যালকো। এখানে ফরমেশন গঠনতন্ত্র বা স্ট্রাকচার অ্যান্ড রেসপন্সিবিলিটি দায়িত্ব। দেখুন এখানে আমরা জানি যে কোনো ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এমডি, অনেক সময় শুধু ম্যানেজিং ডিরেক্টর থাকে, আবার কারো পদ এমডি অ্যান্ড সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। যিনি ম্যানেজিং ডিরেক্টর, দ্য সেম পারসন ইজ সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ব্যাংক শ্যাল বি চেয়ারম্যান অফ অ্যালকো। এই অ্যালকো কমিটির চেয়ারম্যান হবে ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ সিইও। ব্যাংকের এমডি মহোদয় অর্থাৎ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার। The head of treasury shall work as the member secretary of ALCO. এই ট্রেজারি ডিপার্টমেন্টের যিনি হেড তিনি এখানে অ্যালকোর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্য কমিটি শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ ফলো। কমিটিটা কিভাবে গঠন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, এখানে অবলিক দেওয়া আছে। কোন ব্যাংকে শুধু এই সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার বলা হয়, আবার কোন প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর বলা হয়, আবার কোন প্রতিষ্ঠানে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে থাকবেন কমিটিতে হেড অফ রিটেইল ব্যাংকিং এন্ড জেনারেল ব্যাংকিং। এই জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্ট এর প্রধান থাকবেন এই হচ্ছে অ্যালকো কমিটিতে। হেড অফ ট্রেজারি আর জেনারেল ব্যাংকিং, ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান অর্থাৎ জেনারেল ব্যাংকিং এর প্রধান এই কমিটিতে থাকবে হেড অফ ট্রেজারি। হেড অফ কর্পোরেট ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং এর প্রধান থাকবে। এরপর হচ্ছে হেড অফ কর্পোরেট ব্যাংকিং, হেড অফ ফাইন্যান্স, কর্পোরেট ডিভিশনের ব্যাংকিং ডিভিশনের হেড অফ ফাইন্যান্স যিনি প্রধান ফাইন্যান্স কর্মকর্তা তিনি থাকবেন। এরপর চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও সে থাকবেন, এবং হেড অফ সেন্ট্রাল অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের প্রধান থাকবে। আর হেড অফ হচ্ছে এফএডি, এটা ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট যেটা, এটাই হচ্ছে তার হেড থাকবে। এরপরে হেড অফ এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এই ডিপার্টমেন্টের প্রধান থাকবে। ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান থাকবে এবং কমার্শিয়াল কাস্টমার এর প্রধান থাকবে। এরপরে হেড অফ রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আরএমডি, এই রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান থাকবে এই অ্যালকো কমিটিতে। তাহলে অ্যালকো কমিটিতে ম্যানেজিং ডিরেক্টর আর এই যে সমস্ত ডিপার্টমেন্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য, এই ডিপার্টমেন্টের প্রধানগণ এই হচ্ছে অ্যালকো কমিটিতে থাকবে। তাহলে অ্যালকো কমিটির প্রধান ফরমেশন অর্থাৎ স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন হচ্ছে অ্যালকো কমিটির রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যালকো কমিটি? এখানে দেখানো হয়েছে দ্য মেজর রেসপন্সিবিলিটিস অফ অ্যালকো আর ডিফাইন্ড অ্যাজ ফলোস। Ensure that the bank's measurement and reporting systems accurately convey the degrees of liquidity and market risk. এখানে লিকুইডিটি রিস্ক দূর করতে হবে, এনশিওর করতে হবে যে থাকবে না লিকুইডিটি রিস্ক, মার্কেট রিস্ক। এখানে মার্কেট রিস্ক বলতে ইন্টারেস্ট রিস্কের কথা বলা হয়েছে। ধরেন ডিপোজিটে যদি 6% বা 4 থেকে 6% বা 8% ডিপোজিট গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়, তাহলে অবশ্যই লোন অ্যান্ড ইনভেস্টমেন্টে তার অধিক পরিমাণে ইন্টারেস্ট অ্যাপ্লাই করতে হবে, তা না হলে ব্যাংক কাঙ্ক্ষিত মাত্রায় প্রফিট করতে সক্ষম হবে না। এরপরে যেটা বলা হয়েছে মনিটর দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ব্যাংকস অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অ্যান্ড আইডেন্টিফাই ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট ইস্যুস দ্যাট আর লিডিং টু আন্ডার পারফরমেন্স। এখানে যেটা বলা হলো মনিটর দ্য স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ দ্য ব্যাংকস অ্যাসেট এন্ড লায়াবিলিটি এন্ড আইডেন্টিফাই দ্য ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট ইস্যু দ্যাট লিডিং টু আন্ডার পারফরমেন্স। যে ব্যালেন্স শিটের মধ্যে কিছু কিছু খাত আছে যেগুলোর পারফরমেন্স ভালো না, সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সেগুলোকে সুন্দরভাবে মনিটর করতে হবে, এটা এখানে বলা হয়েছে। এরপরে ডিসাইড অন দ্য মেজর অ্যাসপেক্টস অফ ব্যালেন্স শিট স্ট্রাকচার।
স্ট্রাকচারে এখানে মার্কেটিং মিক্স অর্থাৎ লোন এবং ডিপোজিটের একটা সমন্বয়ের কথা বলা হয়েছে, এডিআর রেশিও, such as maturity and currency mix of asset and liability. এরপর মিক্স অফ হোলসেলস ভার্সাস রিটেল ফান্ডিং, ডিপোজিট মিক্স। এখানে হোলসেল বললাম, রিটেল ফান্ডিং বলতে এখানে যে ইনভেস্টমেন্টগুলো ক্ষুদ্র এবং বৃহৎ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কিছু আছে লোন সিন্ডিকেশন, অনেক বড় বড় লোন, আবার কোনো আছে যে রিটেল লোন, এগুলোর জন্য সমন্বয় থাকে, মিক্স পোর্টফোলিও বজায় থাকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং ডিপোজিট মিক্স অর্থাৎ এখানে ডিপোজিট মিক্স বলতে যেটা বোঝানো হয়েছে যে গ্রাহকের সেভিংসে এবং সিডিতে ইন্টারেস্ট রেট কম, যদি সিডিতে ইন্টারেস্ট 0 আবার সেভিংসে 3.5 থেকে 4% বা 4.5%ও সেভিংস ডিপোজিটে ইন্টারেস্ট প্রদান করা হয়, তাহলে যদি সিডিতে ব্যাংক বেশি টাকা সংগ্রহ করতে পারে তাহলে ব্যাংক প্রফিটের দিকে যাবে। ডে বাই ডে দেয়ার ব্যাংকস প্রফিট উইল রেইজ অর ইনক্রিজ ইন দ্য ডে বাই ডে। আর যদি ব্যাংক শর্ট যেগুলো হচ্ছে কম সুদে অর্থাৎ লো ইন্টারেস্ট প্রাইসিং রেটে যদি ব্যাংক ডিপোজিট নিতে পারে তাহলে সেটা হচ্ছে ব্যাংকের জন্য পজিটিভ, ভালো। আর যদি ব্যাংক সিডি এবং সেভিংস ডিপোজিটে টাকা সংগ্রহ করতে না পারে, শুধু এফডিআর সংগ্রহ করে, অর্থাৎ ব্যাংক has to pay the higher rate to the depositors as for fixed deposit receipt FDR account, and that's why the bank's financial conditions are day by day. If the bank will not able to invest or loan and advance properly or proper balance sheet management, at that time the bank will the profitability of banks will decrease or decline day by day। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। decide on how to respond to significant actual and expected increase and decrease in required funding। এরপরে রিভিউ ম্যাচুরিটি প্রোফাইল এন্ড মিক্স অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি, এটা অ্যাসেট এবং লায়াবিলিটির একটা মিক্স অর্থাৎ সমন্বয় থাকতে হবে। রিভিউ ম্যাচুরিটি প্রোফাইল, articulate interest rate view of the bank and decide on balance sheet strategy, এখানে ভালো পলিসি মেইনটেইন করতে হবে ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে। এরপর হচ্ছে অ্যাপ্রুভ এন্ড পিরিয়ডিক্যালি রিভিউ দ্য ট্রান্সফার প্রাইসিং পলিসি অফ দ্য ব্যাংক, এখানে অ্যাপ্রুভ এবং পিরিয়ডিক্যালি রিভিউ অফ ট্রান্সফার প্রাইসিং পলিসি, ট্রান্সফার প্রাইসিং পলিসি অফ দ্য ব্যাংক, এটা সঠিকভাবে মেইনটেইন করতে হবে। ইভালুয়েট মার্কেট রিস্ক ইনভলভড ইন দ্য লঞ্চিং অফ নিউ প্রোডাক্ট, এখানে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। ইভালুয়েট এন্ড মার্কেট রিস্ক ইনভলভড ইন লঞ্চিং অফ দ্য নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট যখন বাজারে আসবে তখন সেটার যে কি ঝুঁকি থাকতে পারে, ইনভলভ থাকতে পারে, সেই বিষয়ে মূল্যায়ন করতে হবে, আগে পূর্বেই ধারণা নিতে হবে। রিভিউ ডিপোজিট প্রাইসিং স্ট্র্যাটেজি, এখানে ডিপোজিট এবং প্রাইসিং স্ট্র্যাটেজি অর্থাৎ ডিপোজিটের যে ইন্টারেস্ট প্রদান করতে হবে, এটাই হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি পলিসি সঠিকভাবে মেইনটেইন করতে হবে। রিভিউ দ্য কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান অফ দ্য ব্যাংক, এখানে রিভিউ কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান ফর দ্য ব্যাংক, রিভিউ এটা কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যানটাকে সুন্দর মতো রিভিউ করতে হবে। এটাই হচ্ছে ব্যালেন্স শিট ম্যানেজমেন্টের অ্যালগো কমিটির রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব। এরপরে আসুন অ্যালকো মিটিং এ কি এজেন্ডা থাকবে সেটা আমরা এখন দেখব। অ্যালকো মিটিং, দ্য কমিটি শ্যাল sit at least once a month to discuss various aspects of ALM. The presence of the members of her representatives in case of the absence of the member is mandatory in every meeting. The key agenda including Islamic banking of the conventional banks, also of OPO and ALCO meeting should be least but not limited to the following.
রিভিউ অফ অ্যাকশনস টেকেন ইন প্রিভিয়াস অ্যালকো অ্যান্ড স্ট্যাটাস অফ ইমপ্লিমেন্টেশন। এখানে পূর্বের যে রিভিউ দ্য অ্যাকশন টেকেন, এর পূর্বের যে কার্যপ্রণালী গ্রহণ করা হয়েছে বা ইন প্রিভিয়াস অ্যালকো, অর্থাৎ আগের অ্যালকো মিটিং এ যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং দ্য স্ট্যাটাস অফ ইমপ্লিমেন্টেশন। রিভিউ অফ মান্থলি চেঞ্জেস ইন ভেরিয়াস কি প্যারামিটার। এখানে মান্থলি যে পরিবর্তন বিভিন্ন কি প্যারামিটারে, সেটাই হচ্ছে এখানে রিভিউ করার কথা বলা হয়েছে। ওভারঅল ফান্ড পজিশন ইনক্লুডিং লোনেবল ফান্ড, মেইনটেনেন্স অফ সিআরআর, এসএলআর, এলসিআর, এনএসএফআর পজিশন, স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল এটসেট্রা। এখানে ওভারঅল ফান্ড পজিশনটাকে এখানে যাচাই বাছাই করার কথা বলা হয়েছে, কোন অবস্থায় আছে সেটা এটা জাস্টিফাই করার কথা বলেছে। লোনেবল ফান্ড, এখানে লোনেবল ফান্ড বলতে আমরা কি বুঝি, যে ফান্ড মনে করেন সিআরআর, এসএলআর সবসময় মেনটেন করতে হবে, এটা তো ইনভেস্ট করা যাবে না। লোনেবল ফান্ডটা হচ্ছে ওই পরিমাণ ফান্ড 100 থেকে সিআরআর এবং এসএলআর যদি বাদ দেওয়া হয়, তাহলে যে টাকা অবশিষ্ট থাকে এই টাকাটা আপনি লোন দিতে পারবেন, অর্থাৎ ইনভেস্ট করতে পারবেন। এটা হচ্ছে লোনেবল ফান্ড। এই যে মেইনটেনেন্স সিআরআর, এই সিআরআর মেইনটেনের কথা বলা হয়েছে এবং এসএলআর মেইনটেনের কথা বলা হয়েছে। এলসিআর এবং এনএসএফআর নেট স্টেবল ফান্ডিং রেশিও পজিশন এলসিআর, এবং এনএসএফআর পজিশন এটা মেইনটেইন করতে হবে। স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল এটসেট্রা, এবং স্ট্রাকচারাল লিকুইডিটি মেইনটেইন করতে হবে। যেমন ভল্টে কিছু টাকা সংরক্ষণ করতে হয় রেগুলার, এটা হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ ক্যাশ অ্যামাউন্ট চাইবা মাত্র যেন ব্যাংক ক্যাশ পেমেন্ট দিতে পারে। এরপরে অ্যাসেট পজিশন, কনসেন্ট্রেশন এন্ড কোয়ালিটি। অ্যাসেট পজিশন, অ্যাসেটের বর্তমান অবস্থা কি সেই বিষয়ে এখানে বলা হয়েছে। অ্যাসেট পজিশন, কনসেন্ট্রেশন, এখানে অ্যাসেটের দিকে মনোযোগ কতটুকু, কনসেন্ট্রেশনের কথা বলেছে, এবং কোয়ালিটি, অ্যাসেটের কোয়ালিটিটা কি অবস্থায় আছে। যেমন একটা ব্যাংকে কি থাকে, কারেন্ট অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকে। ফিক্সড অ্যাসেটের মধ্যে ফার্নিচার, ফিক্সার, বিল্ডিং, ল্যান্ড, এগুলা এই অ্যাসেটগুলোর বর্তমান অবস্থা কি, ডেপ্রিসিয়েশন, অ্যামortization, এগুলা কি পরিমাণ কাউন্ট করা হচ্ছে, এই বিষয়গুলো এই অ্যাসেট পজিশনের সাথে সংশ্লিষ্ট। লায়াবিলিটি পজিশন, ডিপোজিট মিক্স, মার্কেট সিচুয়েশন, কনসেন্ট্রেশন এন্ড কস্ট অফ ফান্ড। এখানে লায়াবিলিটি পজিশন এখানে সুন্দরভাবে রিভিউ করা হয়েছে। এখানে থাকবে ডিপোজিট মিক্স, মার্কেট সিচুয়েশন, কনসেন্ট্রেশন এন্ড কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ডের আমি সংজ্ঞা বলেছি। কনসেন্ট্রেশন এখানে মনোযোগ, মার্কেট সিচুয়েশন মার্কেটের বর্তমান অবস্থা, এবং ডিপোজিট মিক্স অর্থাৎ ব্যাংকে শুধু হাই কস্ট আছে না লো কস্টে টাকা আছে, বা সিডিতে যেখানে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না সেখানে আর ব্যাংকের টাকা আছে, এই যে পজিশন, এই পজিশনগুলো এখানে লায়াবিলিটি পজিশন হিসেবে এই ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়, এবং তার অবস্থা এখানে যাচাই বাছাই করে দেখা হয়। ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অ্যাসেট এন্ড লায়াবিলিটি পজিশন, যেমন ফরেন এক্সচেঞ্জ রিলেটেড লায়াবিলিটি পজিশন কি কি আছে, ফরওয়ার্ড এগ্রিমেন্ট, নেট ফরেন এক্সচেঞ্জ লায়াবিলিটি, ওবিও পজিশন অর্থাৎ ওভারসিজ ব্যাংকিং ইউনিট পজিশন, অ্যাসেট এন্ড লায়াবিলিটি, সোয়াপ পজিশন এন্ড স্লাইড এলসি। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসি লেটার অফ ক্রেডিটটা কি, লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রানজাকশন ফর এ পার্টিকুলার ইয়ার। এটা হচ্ছে এলসি। ইকোনমিক অ্যান্ড মার্কেট স্ট্যাটাস আউটলুক, ইকোনমিক বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং মার্কেট স্ট্যাটাস অ্যান্ড আউটলুক, মার্কেটে এই যে ব্যাংকের বা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা কতটুকু সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। লিকুইডিটি রিস্ক রিলেটেড টু দ্য ব্যালেন্স শিট, এখানে লিকুইডিটি রিস্ক সম্পর্কে বহু ব্যাখ্যা দিয়েছি। ব্যালেন্স শিটে লিকুইডিটি রিস্ক আমাদের কি পরিমাণ যুক্ত থাকতে পারে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এবার রিভিউ দ্য প্রাইস ইন্টারেস্ট রেট স্ট্রাকচার, এখানে ইন্টারেস্ট রেট যেটা গ্রাহককে প্রদান করা হয়, আবার যেটা গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় লোন বা ইনভেস্টমেন্ট,
সেটার ইন্টারেস্ট প্রাইস এবং ইন্টারেস্ট রেটের কথা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে অফ ব্যালেন্স শিট পজিশন। অফ ব্যালেন্স শিট পজিশন কি? ধরেন ব্যাংকে এই যে আনইউজড পোর্শন অফ লাইন অফ ক্রেডিট অর্থাৎ আনড্রন কমিটমেন্ট, অ্যাকসেপ্টেন্স, ওয়ারেন্টি অ্যান্ড ম্যাচুরিটি প্রোফাইল অর আদার এলসিস। অফ ব্যালেন্স শিট পজিশন এখানে যেটা বলি যে আমরা লোন এবং ইনভেস্টমেন্ট করার পরে দেখা যায় অনেক লোন আমাদের আদায় হয় না, সেটা তখন ব্যালেন্স শিটে একটা নির্দিষ্ট সময় লোন বিএল হয়ে গেলে লোনের 4টা ধাপ। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড লোন, যে লোনটা আদায় হচ্ছে নিয়মিত, এটা স্ট্যান্ডার্ড লোন। এরপরে হচ্ছে এসএমএ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, তখনও ইন্টারেস্ট অ্যাপ্লাই করা যায়, ইন্টারেস্ট অ্যাপ্লাই করা যায়, তখনও এটা এই স্ট্যান্ডার্ড লোন হিসেবে আখ্যায়িত হয়। কিন্তু এরপরে যখন ডাউটফুল হয়ে যাবে, এরপরে এসএস সাব স্ট্যান্ডার্ড হবে। এরপরে হচ্ছে ব্যাড অ্যান্ড লস হবে। ব্যাড অ্যান্ড লস হয়ে গেলে তখন আর ইন্টারেস্ট অ্যাপ্লাই করা যায় না, তখন গ্রাহকের এই লোনটাকে আমরা ব্যালেন্স শিট থেকে সরিয়ে নিয়ে অফ ব্যালেন্স শিটে এটা সরিয়ে নেই। এটা হচ্ছে অফ ব্যালেন্স শিট। এরপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট পজিশন সোলো অ্যান্ড কনসলিডেটেড বেসিস। ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টের অবস্থা, যদি ক্যাপিটাল মার্কেটে ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কোনো বিনিয়োগ থাকে সেই কথা এখানে আলোচনায় আসবে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, এরপরে লিভারেজ রেশিও। লিভারেজ সম্পর্কে আমি অঙ্ক দেখিয়েছি, সূত্র দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের অ্যালকো মিটিং এর আলোচ্য বিষয়, অর্থাৎ এজেন্ডা অফ অ্যালকো মিটিং। এখন আসি, কাম টু দ্য নেক্সট পয়েন্ট, অ্যালকো পেপার। হোয়াট ইজ অ্যালকো পেপার? শুরুতেই বলেছি যে অ্যালকো পেপার হচ্ছে অ্যালকো মিটিং এ যে এজেন্ডা, সেই এজেন্ডা একটা ফরম্যাটে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ মেমো রেডি করা হয়। এই মেমোটাই হচ্ছে অ্যালকো পেপার। এখানে দেখানো হয়েছে কনফার্মেশন অফ মিনিটস অফ লাস্ট মিটিং, অর্থাৎ লাস্ট মিটিং এ কনফার্মেশন অফ মিনিটস অফ লাস্ট মিটিং, এই সর্বশেষ যে মিটিং, অর্থাৎ লাস্ট মিটিং এ যে সমস্ত বিষয় অ্যাপ্রুভ হয়েছে, মানে আলোচনা হয়েছে, সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া। কনফার্মেশন অফ দ্য মিনিটস অফ লাস্ট মিটিং, সেটা হচ্ছে এখানে অ্যাপ্রুভাল দেওয়া। এরপরে রিভিউ অফ দ্য অ্যাকশন, দ্য সেকশন কন্টেইনস ফর্মাল কনফার্মেশন অফ দ্য অ্যালকো। এটা ফর্মাল কনফার্মেশন, মানে পূর্ববর্তী মিটিং এর যে এজেন্ডাগুলো পাস হয়েছে সেটাকে এখানে কনফার্মেশন দেওয়া। 2 নাম্বার হচ্ছে রিভিউ অফ দ্য অ্যাকশন আইটেমস অফ দ্য প্রিভিয়াস মিটিং। এখানে যে আগের মিটিং এর যে সমস্ত অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে এগুলোকে রিভিউ করা। এবারে রিভিউ অফ ইকোনমিক অ্যান্ড মার্কেট এবং ইকোনমিক কন্ডিশন রিভিউ করা। এর মধ্যে আছে বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা। এখানে এক্সপোর্ট, ইম্পোর্ট। এক্সপোর্ট কি করি? আমাদের যেগুলো সারপ্লাস এগুলো এক্সপোর্ট করি, আর যেগুলো ইম্পোর্ট, যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় না, সেগুলো আমরা এলসি করে বিদেশ থেকে আমদানি করে থাকি, অর্থাৎ ক্রয় করে থাকি। এবং রেমিটেন্স, বিদেশ থেকে যে যারা আমাদের ফরেন কান্ট্রিতে অবস্থান করতেছে তারা যে বাংলাদেশে টাকা পাঠায় মান্থলি, সেটা হচ্ছে এখানে রেমিটেন্স আমরা আখ্যায়িত করি বা বলে থাকি। is very important. The section may go with the update of the local economy and interbank market. ইন্টারব্যাংক মার্কেট, যেখানে ইন্টারব্যাংক হচ্ছে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের যে লেনদেন, সেটা হচ্ছে ইন্টারব্যাংক লেনদেন, ব্যাংক টু ব্যাংক। আমরা অনেক সময় নগদ টাকার সংগ্রহ করলে আমরা কলমানি থেকে আরেক ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে থাকি, আবার হাই রেটে, আবার অন্য ব্যাংক যদি তাদের টাকা সংকট হয় আমাদের কাছ থেকে ধার নিয়ে থাকে। এটা হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট। এরপরে হচ্ছে অন দ্য ইকোনমি আইটেমস দ্যাট মে বি ইনক্লুডেড জিডিপি গ্রোথ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশের অভ্যন্তরে যে সমস্ত উৎপাদন হয় সেটা হচ্ছে জিডিপি বলে থাকি। ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, যেমন প্রতিনিয়ত যখন টাকা ছাপানো হয় তখন টাকার মূল্য কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা হচ্ছে ইনফ্লেশন। এরপর হচ্ছে ক্রেডিট গ্রোথ,
এখানে ক্রেডিট গ্রোথ বলতে এই লোনের যে সরবরাহ এই কথাই বলা হয়েছে। গভর্নমেন্ট বরোয়িং, বিদেশ থেকে বিভিন্ন প্রজেক্টে সরকার বা গভর্নমেন্ট যখন বিদেশ থেকে লোন আনে, ব্যাংক তখন ঋণী হয় বিদেশি ব্যাংকের কাছে বা বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থার কাছে, যেমন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরপরে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, তাদের কাছ থেকে যে ব্যাংক বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের নিমিত্তে টাকা ধার করে, সে কথাই বলা হয়েছে। এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা বাংলাদেশ ব্যাংক মেনটেন করে, এবং কারেন্সি অ্যাকাউন্ট ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যেগুলো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, তার বর্তমান সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে রিভিউ করে, রিভিউ ইকোনমিক মার্কেট। এরপরে রিভিউ অফ ব্যালেন্স শিট অ্যান্ড লিকুইডিটি লিমিট, ব্যালেন্স শিটের অবস্থা এবং লিকুইডিটি লিমিটের অবস্থা এখানে রিভিউ করা হয়। যেমন এখানে কি কি আছে, এডি রেশিও, এডিআর রেশিও, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, ব্যাংকের টোটাল লোন কত এবং টোটাল ডিপোজিট কত, এই টোটাল লোনকে ডিপোজিট দিয়ে ভাগ দিলে এডিআর রেশিও চলে আসে। কমিটমেন্ট, LCR, NSFR, লোন এন্ড ডিপোজিট, এগুলার ব্যাখ্যা দিয়েছি। এগুলা রিভিউ ব্যালেন্স শিট এবং লিকুইডিটি লিমিট রিভিউ করে। ব্যালেন্স শিট এবং লিকুইডিটি লিমিটটা রিভিউ করা হচ্ছে এই অ্যালকো পেপারে উল্লেখ থাকে। এরপর হচ্ছে রিভিউ অফ দ্য স্ট্যাটাস অফ রেগুলেটরি কমপ্লায়েন্স। এখানে রেগুলেটরি কমপ্লায়েন্স বলতে এখানে যদি কোনো অভিযোগ থাকে রেগুলেটরি কমপ্লায়েন্সের, অর্থাৎ রেগুলেটরি কমিটি কারা, বাংলাদেশ ব্যাংক, তারপরে বিভিন্ন অডিট সংস্থা, এরা হচ্ছে রেগুলেটরি কমিটি। তাদের যদি কোনো ব্যাংকের প্রতি কোনো কমপ্লায়েন্স থাকে, সেগুলোর জবাব কোন অবস্থায় আছে এবং কি অবস্থায় আছে এটা দেখানো হয়। এরপর হচ্ছে টপ 10 ডেপোজিটার্স লিস্ট, ব্যাংকে সবচেয়ে বড় গ্রাহক যারা, যারা 1 কোটি বা তদূর্ধ্ব নগদ টাকা যারা ব্যাংকে এফডিআই করে রেখেছে বা সঞ্চয় বা সিডি অ্যাকাউন্টে রেখেছে, তাদেরকে আমরা ডেপোজিটর বলি। এই টপ 10 ডেপোজিটর্স কে কে আছে এটার একটা লিস্ট এখানে প্রণয়ন করা হয়। এরপরে টপ 10 বরোয়ার্স লিস্ট, এখানে সর্বোচ্চ 10 জন ব্যাংকের বড় যারা, ব্যাংক যাদেরকে ইনভেস্ট করেছে, যে সমস্ত কোম্পানি বা প্রপ্রিয়েটরশিপ প্রতিষ্ঠানের এগেইনস্টে ব্যাংক যে ইনভেস্ট করেছে বা লোন প্রদান করেছে, তাদেরকে আমরা বড়োয়ার বলি। সেই বড়োয়ারদের 10 জন বড়োয়ার একটা লিস্ট থাকে এই অ্যালকো পেপারে। এরপর হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স, দ্য সেকশন ইনক্লুড ডিটেইল অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ক্যাপিটাল মেইনটেইন বাই দ্য ব্যাংক ইন রিলেশনস টু দ্য মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখানে ক্যাপিটাল মেইনটেনেন্স, CRR এবং SLR এই মেইনটেইনের পরে এখানে ক্যাপিটাল বলতে এখানে যদি ব্যাংক হয়, গভর্নমেন্ট ব্যাংক হয়, তাহলে সরকার যে পরিমাণ পেইড আপ ক্যাপিটাল ব্যাংকে দিয়েছে সেটাই হচ্ছে এখানে ক্যাপিটাল মেইনটেনেন্স, কি পরিমাণ ক্যাপিটাল ব্যাংকের বর্তমান বিদ্যমান আছে। আর যদি প্রাইভেট ব্যাংক হয় বা বেসরকারি ব্যাংক হয়, তারা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, তাদের এই যারা বোর্ড অফ ডিরেক্টর, তারাই মূলত ব্যাংকের মালিক পক্ষ হিসেবে গণ্য হয়, এবং তাদের এখানে যে ইনভেস্ট বা নিজস্ব ফান্ড যে পরিমাণ তারা দিয়ে শুরু করেছে, সেটা হচ্ছে তাদেরকে মূলধন বা ক্যাপিটাল। কোন অবস্থায় আছে এটা এখানে রিভিউ করা হয়। এরপরে ডিটেইল অফ লোন এন্ড ডিপোজিটস মুভমেন্ট, লোন এবং ডিপোজিট মুভমেন্টের অবস্থা বলা হয়েছে যে ঋণের পরিমাণ বাড়ছে না কমছে, ডিপোজিটরদের ফান্ড বা ব্যাংকের টোটাল ডিপোজিট বাড়ছে বা কমছে, কি পরিমাণ ডিপোজিট প্রতিনিয়ত ক্যাশ ইন হচ্ছে, ক্যাশ আউট হচ্ছে, এবং বর্তমান কি অবস্থায় আছে, কোন খাতে সেভিংস অ্যাকাউন্ট সিডি এসএনডিতে কত টাকা আছে, এরপরে কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে, বা এফডিআর ফিক্সড ডিপোজিটে কত টাকা আছে, রিকারিং ডিপোজিটে কত টাকা আছে, অ্যাকাউন্ট গ্রাহকের সংখ্যা বাড়লো বা কমলো, ডিপোজিট বাড়লো বা কমলো, লোন কতগুলা আছে বর্তমানে বা লোনের পরিমাণ বাড়লো বা কমলো, লোনের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে না বাড়ছে, এবং ঋণ ঠিকমতো আদায় হচ্ছে কিনা, বা সিএল ক্লাসিফাইড লোনের পরিমাণ বাড়ছে কিনা, বা অবস্থা ভালোর দিকে যাচ্ছে কিনা, এই যে বিস্তারিত আলোচনা, এটা হচ্ছে অ্যালকো পেপারে উল্লেখ থাকবে। এরপর হচ্ছে লোন অ্যান্ড ডিপোজিট প্রজেকশন, মান্থলি প্রজেকশন অফ লোন অ্যান্ড ডিপোজিট ফর দ্য ইয়ার the next 3 to 6 months must be presented to ALCO.
এখানে মান্থলি প্রজেকশন অফ লোন অ্যান্ড ডিপোজিট, মাস শেষের যে ব্যালেন্স শিটে প্রদর্শিত কি পরিমাণ ডিপোজিট, কি পরিমাণ লোন এবং কত লোনের গ্রাহক সংখ্যা, ডিপোজিটের গ্রাহক সংখ্যা কত, এগুলা দ্য নেক্সট 3 to 6 months মাস্ট বি প্রেজেন্টেড টু এলকো। 3 থেকে 6 মাসের মধ্যে এই এলকো কমিটিতে এগুলা প্রদর্শন করতে হবে, এটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে ট্রেন্ড অফ দ্য লেন্ডিং রেটস অ্যান্ড ডিপোজিট রেটস। ট্রেন্ডস এখানে যেমন দিস সেকশনস ইনক্লুড দ্য ট্রেন্ড অফ লেন্ডিং অ্যান্ড ডিপোজিট রেট, product wise, segment wise, currency wise, breakdown of the rate is very important. এখানে ট্রেন্ড মানে ব্যবসা কোন দিকে যাচ্ছে এবং কি পরিমাণ ইন্টারেস্ট রেট বর্তমানে কি অবস্থায় আছে, ডিপোজিট রেট কি অবস্থায় আছে, লোনের লেন্ডিং রেট, লোন এবং সকল লোন এবং ইনভেস্টমেন্টের লোন এন্ড অ্যাডভান্স এর বর্তমানে রেট কত আছে এবং কোন দিকে যাচ্ছে, ডিপোজিটের রেট, সিডি, এসএনডি, এসবি অ্যাকাউন্ট, এফডিআর ফিক্সড ডিপোজিট রিসিট, এফডিআর রিকারিং ডিপোজিটে তাদের রেট কত আছে বা কি পরিমাণ দেওয়া হবে। যদি এখানে ব্যাংক দেখে যে ব্যাংকের ডিপোজিট ক্রাইসিস, তখন হাই কস্টে ব্যাংক ডিপোজিট টানবে। আর যদি দেখে যে যদি দেখে যে ব্যাংকে টাকার পরিমাণ সারপ্লাস আছে বা এনাফ লিকুইডিটি, কোনো প্রবলেম নেই, ব্যাংকের হাতে যথেষ্ট টাকা আছে, তখন ব্যাংক সেটা গ্রাহকের কাছে বিনিয়োগ করতে চাবে, স্পেশালি হাই রেটেই, যাতে ব্যাংক সঠিক সময়ে সঠিক প্রফিটেবিলিটি অর্জন করতে পারে। এই হচ্ছে বন্ধুরা, ব্যাংকার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ছিল। তো চেষ্টা করেছি সম্পূর্ণ কন্টেন্টটি একদিনেই রেডি করার জন্য। এই পুরো কন্টেন্টটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। যদি কেউ প্রিপারেশন নেওয়ার জন্য এখানে কপি করে আপনি এখানে আপনার মতো একটা ফোল্ডার বানিয়ে প্রিন্ট দিতে পারবেন, সেই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরের ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে মনে করব আমার এই পরিশ্রম সার্থক হবে, এবং সেই সুবাদে আপনাদের সহানুভূতি কাম্য করছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। আমি একজন প্রফেশনাল ব্যাংকার আছি গভর্নমেন্ট জনতা ব্যাংকে। তো ব্যাংকিং ডিপ্লোমা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি পাস না করলে প্রমোশনে ডে বাই ডে ব্যাংকাররা পিছিয়ে পড়বে। সেই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য এই টিউটোরিয়াল সাবমিট করার জন্য চেষ্টা করছি। তো ধন্যবাদ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।